ইরানি জাতি অত্যন্ত সংকল্পবদ্ধ জাতি, ওরা ভাঙবে তবু মস্কাবে না। ইরান খুব দুর্বল, মানে নাড়া দিলেই পড়ে যাবে। এখন দেখা গেল যে নাড়া দিলে তো পড়ে না, নাড়া দিলে আরো শক্ত হচ্ছে। বন্দর আব্বাসের যে লিঙ্ক রোড, সেই লিঙ্ক রোডটা ওপর বোম্বিং করেছে, কিন্তু খুব তাড়াতাড়ি আবার রিপেয়ার করে ফেলেছে। কল্পনাই করা যায় না যে ইরানেরা এই কাজগুলো এইভাবে করতে পারবে। জিবিইউ, যেটা বাংকার বাস্টার, সবচেয়ে ওজনদার 30,000 পাউন্ডের, এটা ব্যবহার করার পরে বললো যে সব কিছু ধ্বংস হয়ে গেছে। যদি ধ্বংসই হয়ে গিয়ে থাকে তাহলে আজকে আবার পারমাণবিক অস্ত্রের বিষয়টা কেন আসছে? এই যুদ্ধ যদি মানে লম্বা হয়, দীর্ঘায়িত হয়, তাহলে পুরো পৃথিবী একটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যেতে পারে, কারণ ফসল উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা থেকে আপনি বুঝতে পারছেন যে ইরান যুদ্ধে হারেনি এবং বলা হচ্ছে ইরান যুদ্ধে জিতে গেছে। এখন আমেরিকা মোটেই স্বীকার করছে না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরান রেডিও বাংলার আমাদের নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। 2026 সালের ইরান আমেরিকা যুদ্ধের নাটকীয় মোড়, হরমুজ প্রণালী অবরোধ এবং সর্বশেষ নতুন করে আবার পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হওয়া নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট রণকৌশলবিদ মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। ধন্যবাদ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। স্যার, আমরা তো আজকের এই পুরো অনুষ্ঠান জুড়ে ইরানের যে সমসাময়িক পরিস্থিতি সেটি নিয়ে আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ জানবো। আমরা শুরুতে একটু আপনার কাছে জানতে চাই যে চলতি বছরে আপনি তো দেখেছেন যে 40 দিনের একটা আগ্রাসন হলো, অর্থাৎ আমেরিকা ইসরায়েলের যে ইরানে আগ্রাসনটা হলো। আমরা দেখেছি এই আগ্রাসনের শুরুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ জেনারেলরা শাহাদাত বরণ করেছেন। নিঃসন্দেহে এটা অনেক বড় একটা ক্ষত ইরানের জন্য, কিন্তু আমরা দেখেছি এর পরপরই কিন্তু ইরান আবার প্রতিরোধ তৈরি করেছে এবং টানা 40 দিন তারা ব্যাপকভাবে বলা চলে এক ধরনের পরাস্ত করেছে। শেষ তো আমরা দেখলাম যে ট্রাম্প তড়িঘড়ি করে যুদ্ধ বিরতির জন্য পাকিস্তানের মধ্যস্থতা আলোচনার ডাক দিল। আমার প্রশ্ন হলো যে এই 40 দিন যেভাবে ইরান টিকেছিল, একজন রণকৌশলবিদ হিসাবে আপনার কাছে জানতে চাই যে এই যে ডিফেন্স স্ট্র্যাটেজি ইরানের, এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি কৃতজ্ঞ আমাকে স্মরণ করেছেন। আর আমি রণকৌশলবিদ, এত বড় টাইটেলের যোগ্য আমি নই, তবে রণকৌশলের সাথে অন্যান্য বিষয়াদি আমি সবসময় ফলো করার চেষ্টা করি এবং যাতে করে আপনার আপ টু ডেট তথ্যগুলো আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দিতে পারি। তো সুতরাং আপনি বলতে পারেন যে এগুলো নিয়ে আমি চর্চা করি। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ইরানের যে আপনি সক্ষমতা এই 40 দিনের যুদ্ধ এবং আজকে পর্যন্ত 28শে ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত, তো সেইটা করার আগে আপনাকে একটু পিছনে ফেরত যেতে হবে। ইরান হচ্ছে 1000 বছরের ইতিহাস এবং এই 1000 বছরে তারা তাদের সভ্যতার যে ঐতিহ্য ধারণ করে এবং তার ফলে পুরা জাতির মধ্যে একটা অসম্ভব রকমের সংকল্প আছে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য। আপনি যদি পারস্য তথা ইরানের ইতিহাস অনুসরণ করেন, দেখবেন যে এখানে যে আসছে সে দুইটা কাজ করছে। হয়তো স্বল্প সময়ের জন্য তারা দখল করছে, কিন্তু তারা হয় ইরানি হয়ে গেছে অথবা তারা হেরে গেছে, মানে টিকে থাকতে পারে নাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আপনার এই যে ইরানে আসছিল, ব্রিটিশরা আসছিল, রাশিয়ানরা আসছিল, কিন্তু তারাও থাকতে পারেনি। তো এই যে একটা ঐতিহ্য, তার আগে আমি একটু আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে আপনার কবি ফেরদৌসী একটা শাহনামা লিখেছিলেন, এটা তো অমর কাব্যগ্রন্থ। তো সেইগুলো হচ্ছে ইরানি বীরদের কীর্তিগাথা। তো
এই সভ্যতার ঐতিহ্যকে ধারণ করছে। এবং এই জায়গায় আমি একটা ছোট্ট সাজুজ্য টানবো চীনের সাথে। যে চীনকে আফিম খাওয়ায় ঘুম পাড়ায় রাখছিল এবং নেপোলিয়ন বলেছিল, লেট দেম স্লিপ, ইফ দে ওয়েক আপ ইউ উইল ফিল সরি, সেই চীন এখন কোন জায়গায় চলে গেছে। অ্যান্ড ওই সভ্যতার গর্বটা তারা ধারণ করে যেভাবে চীন করছে। এবং আজকে চীনের যে অবস্থান কত দ্রুত, 1971 সালে তাদের জিডিপি আমাদের জিডিপি থেকে কম ছিল, আর এখন আমি একটা হিসাব করে দেখলাম যে অ্যাজ অফ নাও আমাদের জিডিপির থেকে তাদের জিডিপি 14,000 গুণ বেড়ে গেছে। আমি এই লিঙ্কটা কেন টানলাম, যে সভ্যতা আর ঐতিহ্যটা যদি কেউ ধারণ করে তারা দারুণভাবে এগিয়ে যেতে থাকে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে ইরানের ওই সভ্যতার মানে তাদের ইজ্জতে আঘাত লাগছে। 1953 সালে তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী মোসাদ্দেককে সিআইএ এবং MI6 মিলে হত্যা করে এবং তারপরে ইরানের শাকে বসায়। তো এই যে আপনার তো ইরানিরা দেখলো যে মোসাদ্দেক মানে ইরানের তেলকে জাতীয়করণ করে ইরানি জাতির কল্যাণে ব্যয় করবে, তার আগে ওদের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা হচ্ছে 16% মতো ইরান পেত, আর বাকি সবগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ওইগুলোর তারা নিয়োজিত। সেটার পর থেকে ওই যে ক্ষোভ দানা বাঁধতে থাকে এবং তারপরে তার চূড়ান্ত পরিণতি হলো এই যে 1979 সালের ইসলামিক রেভলিউশন। এবং ইসলামিক রেভলিউশনের পরে তাদের অপরাধ যে তারা কেন রেভলিউশন করেছে, অথচ এই আমেরিকা এবং ব্রিটিশ ইঙ্গো মার্কিন যে নেক্সাস, সেইটা এই শায়ের মাধ্যমে যেভাবে অত্যাচার নিপীড়ন করেছে সেটা নিয়ে মানবাধিকার নিয়ে কেউ কথা বলেনি। এখন এই জায়গায় ছোট্ট একটা তথ্য দিয়ে রাখে, সম্পর্ক তথ্য। এই যুদ্ধকালীন যে আপনার ওই যে 3টা আইল্যান্ড নিয়ে খুব কথা, আবু মুসা, তারপরে বড় টোম, ছোট টোম, এগুলো কিন্তু ওই শাহ দখল করে নাই। মানে এটা তো ব্রিটিশরা এমনভাবে ভাগ করছে, এটা মানে আমি চলে যাব, নজরুলের একটা গান আছে, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে, সেই ব্যবস্থাটা করে গেছে। অর্থাৎ ব্রিটিশরা যে জায়গায় গেছে সে জায়গায় যে ভাগ করে দিয়ে গেছে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, আপনি অবাক হয়ে যাবেন যে ইরাক এবং কুয়েতের মাঝখানে, আমি জাতিসংঘ মিশনে ছিলাম সেই প্রত্যক্ষদর্শী হিসাবে বলি, এমনভাবে ভাগ করছে একটা তৈলক্ষেত্র, এটা অর্ধেক এদের, এটা হচ্ছে এদের। এখন তেল তো আর জিওগ্রাফিক সীমানা মানে না, ভৌগোলিক সীমানা মানে না। ঠিক একইভাবে ইরানের সাথে কাতারের একটা আছে, সবচেয়ে বড় যে গ্যাস ক্ষেত্র, পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র, সেটা ইরানের আছে আর হচ্ছে কাতারের আছে। আপনি চিন্তা করতে পারেন কী জটিলতা তৈরি করে গেছে। তো এখন এইগুলোকে ধারণ করে এই তারপরে আমেরিকাকে মানে কিছুটা জিম্মি করার জন্যে ওই যে দূতাবাসের লোকদেরকে তারা করে রাখলো, মানে জিম্মি করলো। এই জিম্মি করার পরে সেই জিম্মি উদ্ধারের জন্য বিরাট নাটক হলো, কিন্তু যুদ্ধ তারা করতে পারে নাই, বিভিন্ন ধরনের জটিলতার কারণে হতে পারে নাই। এবং তারা বুঝে গেল যে ইরানের সাথে ডিল করা তো সহজ না। যখন ওইটা হলো, তারপরেই 1980 সালে সাদ্দামের মাধ্যমে ইরানকে আক্রমণ করলো। তো যুদ্ধবিদ্যায় একটা কথা আছে, যে শত্রু বা প্রতিপক্ষ যার বের হওয়ার উপায় নেই, স্কেপ রূপ নেই, সে কিন্তু খুব বিপজ্জনক, তাকে হ্যান্ডেল করতে হবে খুব সাবধানতার সাথে। তো ইরান হচ্ছে ইসলামিক রেভলিউশনের পরে তার সেনাবাহিনী, পুলিশ বাহিনী নতুন বিন্যস্ত হলো, তখন তারা বিন্যস্ত হওয়ার আগেই আবার এই যুদ্ধটা চাপাই দিল। এই আজকে খবরটা যে আপনার আবাদান, ওদের বড় তেল শোধনাগার, এটার উপরে ইরাক ব্যাপক আক্রমণ করেছিল যুদ্ধের শুরুতে, যাতে করে মানে তেল রপ্তানি করে তারা তাদের সমর শক্তিকে বজায় না রাখে। তো
এইরকমভাবে আপনি যদি খেয়াল করে দেখেন ধারাবাহিকভাবে যে ইরানের উপরে তারা মানে কোনো যুক্তি ছাড়াই তারা এইভাবে কাজ করেছে। এখন বলতে পারেন যে ইরানের শাসন ব্যবস্থা, তো ইরানের শাসন ব্যবস্থা সেই দেশের লোক ঠিক করবে। এবং ইরানের বর্তমানে যে আপনার প্রশাসনিক বিন্যাস কয়েক স্তরের, এবং এই স্তরের হওয়ার কারণেই আপনার এই যে 28শে ফেব্রুয়ারি যে আক্রমণ করলো ওদের টপ লিডারশিপ, মিলিটারি, তারপরে ধর্মীয় নেতা আলী লারজানির মতন একজন দক্ষ মানুষ, নেতৃত্ব, হ্যাঁ রাইট, উনি তো উপদেষ্টা ছিলেন। সো তাকে নিহত করার পরও ইরান কিন্তু রয়ে গেছে। সুতরাং এই যে আক্রমণ করলো 28শে ফেব্রুয়ারি, সে আক্রমণের মানে সবসময় একটা ওয়ার অবজেক্টিভ বলতে যায়, এটা আমি এই কারণে করছি। তার ভিতরে একটা ছিল রেজিম চেঞ্জ, তো রেজিম চেঞ্জ হয়নি, বরং রেজিমটা পুনর্বিন্যস্ত হয়েছে। এবং এখন যারা আছে তাদের অনেকেই এই ইরান এবং ইরাকের সাথে যুদ্ধ করেছে। সুতরাং যুদ্ধের ভয়াবহতা তাদের জানা আছে। এবং এই যে ইরাকের একটা অংশ আল-ফাউ যে পেনিনসুলা, সেটা কিন্তু এই ইরান দুর্বল অবস্থায় থেকেও তারা দখল করে নিয়েছিল, এবং তাদেরকে উদ্ধার করে দেন সাতিল আরবের মাথায় আর কি, মুখে, তো যে জায়গায় পার্শ্ব উপসাগরে মিলছে, তো তাদেরকে ইজেক্ট করার জন্য কেমিক্যাল অস্ত্র ব্যবহার করছিল। এবং সেই কেমিক্যাল অস্ত্রের কথা কিন্তু কেউ বলে না। কিন্তু সাদ্দাম হোসেন কুর্দিদের উপরে কেমিক্যাল অস্ত্র ব্যবহার করেছে, সেইটা নিয়ে তাকে অনেক কিছু করা হয়েছে এবং অনেক সরব ছিল। কিন্তু ওই সময়ে যে তারা যে ব্যবহার করলো সেটা নিয়ে জার্মানি কোনো কথা বলে নাই। জার্মান কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল। স্যার, একটা বিষয় আমরা দেখলাম যে এবারের যে যুদ্ধ এবং শেষ 40 দিনের যুদ্ধের কথা বলছি আর কি, যুদ্ধ শেষে ট্রাম্পের একটা দাবি, যদিও সেটা নিয়ে আসলে অনেক প্রশ্ন আছে, সেটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো। সেটি হলো যে ট্রাম্প দাবি করেছেন যে এই যুদ্ধের মাধ্যমে ইরানের সামরিক বাহিনীকে একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আমার প্রশ্ন হলো যে এই কথার আসলে যুক্তিযুক্তটা কতটুকু? প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন, উনি মোটামুটি মুখে যা আছে তাই বলে, এরকম একটা হয়েছে। এবং উনি সবসময় সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেন, অল অবলিটারেটেড। আপনি চিন্তা করে দেখেন 2025 সালে যে আক্রমণ করেছিল, এবং ইসরায়েল প্রথমে আক্রমণ করলো জুন মাসে, তারপরে তো শেষে ওই B-2 স্টিল বোম্বার দিয়ে GBU, যেটা বাংকার বাস্টার, সবচেয়ে ওজনদার 30,000 পাউন্ডের, এটা ব্যবহার করার পরে বললো যে সব কিছু ধ্বংস হয়ে গেছে। যদি ধ্বংসই হয়ে গিয়ে থাকে তাহলে আজকে আবার পারমাণবিক অস্ত্রের বিষয়টা কেন আসছে? তো এখন ওনার মানে তার কথা আসলে ওইরকম রাইট। এবং আজকে আমি জাস্ট আসার আগে বিভিন্ন কম্পিটিটরদেরকে ওইদিকে ওনার বিশ্বাসযোগ্যতার একটা ঘাটতি হয়ে গেছে। এবং ইরান কিন্তু এই জিনিসটা বলেছে যে আমরা যে নেগোশিয়েট করব, কার সাথে করব, তার বিশ্বাসযোগ্যতা নাই। তো যেমন সবচেয়ে মানে জলজান্ত উদাহরণ হচ্ছে গত মাসের 17 জুন তারা সাইন করলো পাকিস্তানের মাধ্যমে 14 দফার একটা ইয়েতে, এবং ইরান কিন্তু সব ওগুলো কমপ্লাই করতেছিল। কিন্তু তার আগে এবং ওটার একটা শর্ত ছিল যে মানে সব জায়গায় সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হতে হবে। তো লেবানন আসে, কিন্তু লেবাননের ক্ষেত্রে এই মানে আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী উনি আবার তার সাথে আলাদা একটা চুক্তি করলো। এবং সেই চুক্তির মধ্যে লেবাননে তো 3টা গোষ্ঠী আছে, খ্রিস্টান, তারপর হচ্ছে সুন্নি মুসলমান, আর হচ্ছে এই শিয়া মুসলমান। তো শিয়ার একটা বড় অংশ, পার্লামেন্টে তাদের একটা ভালো অংশ আছে, জনসংখ্যা আছে। কিন্তু ওই তারা ওটা করলো, যেটা কিন্তু এই মেমোরেন্ডামের সাথে এটা সাংঘর্ষিক, কিন্তু এটা কিন্তু তারা বলছে না। সো ইরানকে দোষারোপ করার ক্ষেত্রে সব কিছু বলছে, কিন্তু তারা যে শর্তগুলো ভঙ্গ করছে সেটা বলে নাই। তারপরে একটা দেখেন, এই যে হরমুজ প্রণালী যেটা আছে, এটা না স্যার, আমি আপনার কাছে আসবো হরমুজ প্রণালী নিয়ে, কিন্তু একটা বিষয় জানতে চাই। এটা সাধারণ মানুষের অনেক প্রশ্ন যে আসলে আমরা এর আগেও দেখেছি 2025 সালের কথা আপনি একটু আগে বলছিলেন, তখন আমরা দেখেছি আসলে ওই সময়টাতে
কিন্তু শান্তি চুক্তি আলোচনা হচ্ছিল ওয়াশিংটনে, তখন হঠাৎ করে ইরানে হামলা চালানো হয়েছে। এরপরও আমরা দেখেছি এই যুদ্ধের পরে কিছুদিন আগে যে পাকিস্তানের মধ্যস্থতা করে 14 দফার একটা এমইও স্বাক্ষর করেছিল, ট্রাম্পও করেছিলেন, এদিক দিয়ে ইরানের প্রেসিডেন্টও করেছেন। কিন্তু আমরা দেখি বারবার, আসলে ইতিহাস যদি দেখি, বারবার কিন্তু এটা ঘটনা ঘটছে, মানে অর্থাৎ শান্তি চুক্তির আলোচনা হচ্ছে, আবার কিন্তু তারা হামলাও চালাচ্ছে। অর্থাৎ তাহলে আপনি কি বলবেন যে একজন বিশ্লেষক হিসেবে আসলে এই যে শান্তি চুক্তির টেবিলে যাওয়া যৌক্তিকতার আসলে কতটুকু? আপনাকে অনেক ধন্যবাদ। আমি মানে এই চুক্তি হচ্ছে, আবার তার মধ্যে আপনি 2025 সালে যে আক্রমণ করেছিল ইসরায়েল 13ই জুন, জি, তার 2 দিন পরে আর একটা আলোচনা শিডিউল ছিল, মানে এটা নির্ধারিত ছিল, কিন্তু তার আগেই আক্রমণ শুরু করে দিয়েছে। এটা গেল একটা। দ্বিতীয়টা হচ্ছে 28শে ফেব্রুয়ারি যে আক্রমণ করলো, সেখানেও আপনার ওমানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি মধ্যস্থতা এই সমন্বয়কের কাজ করছিলেন, উনি বলছিলেন যে পরিস্থিতি অনেক ভালো, কিন্তু এদিকে কিন্তু গোলা ফুটে গেছে। আর এইবার দেখেন এইটা, এখন আমি ওই যে তখন কথা বলছিলাম যে আপনার ওই হরমুজ প্রণালী যে চ্যানেলটা, এটা হচ্ছে কি, এটা সর্ব মানে এক জায়গায়, জায়গাটা সবচেয়ে অপ্রশস্ত ন্যারো যে জায়গায়, সে জায়গা হচ্ছে আপনার 21 মাইল বুথ। তো ইন্টারন্যাশনাল ল অফ দ্য সি অনুযায়ী 12 নটিক্যাল মাইল আপনার হচ্ছে নিজস্ব, মানে ওই আভ্যন্তরীণ জলসীমার মধ্যে পড়ে। তো তাহলে দেখেন, এদের দুটো দেশের মধ্যে, ওমানের মধ্যে আর হচ্ছে ইরানের মধ্যে। তো এখন এই শান্তি চুক্তি যখন হচ্ছে, একটা তো লেবাননে তারা বরখেলাপ করলো, আর দ্বিতীয় বরখেলাপ হচ্ছে ওই ওমানি সাইড দিয়ে ইউএস জোর করে আপনারা যে জাহাজ পাস করার চেষ্টা করলো। তার মানে শর্ত কিভাবে ভঙ্গ হচ্ছে, ওই ওই এই দুটাই কিন্তু আপনার 14 দফার মধ্যে আছে। এখন শর্ত ভঙ্গ করলো ওরা, আর দোষ দিচ্ছে ইরানকে। এটা হচ্ছে মানে এই জন্য ইরানের জন্য, ইরান খুব ভালো কথা বলেছে, আমার কাছে পছন্দ হয়েছে, যে আমরা কার সাথে আলোচনা করব, কারণ বিশ্বাসযোগ্যতার একটা বিরাট ঘাটতি হয়ে গেছে। তাহলে স্যার, এটা তো আমাদের মনে প্রশ্ন হতেই পারে, আসলে এর শেষ কোথায়? আমরা তো আসলে দেখছি যে সে আরব বিপ্লব, যেটাকে বলি ইসলামিক রেভলিউশন, এরপর থেকে আসলে ইরান তো নানান সংকট মোকাবেলা করে আসছে। আপনি জানেন, অসংখ্য স্যাংশন আমেরিকা এবং পশ্চিমাদের মাধ্যমে, এবং পরবর্তীতে অনেকবারই যুদ্ধ হচ্ছে, আবার থামছে, আবার যুদ্ধ হচ্ছে। আসলে এর শেষটা কোথায়, কি মনে হয় আপনার, বা কিভাবে শেষটা হতে? ইরানের উপরে এমন ধরনের স্যাংশন নাই যে দেওয়া হয় না, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি স্যাংশন, অর্থাৎ মানে ডাইরেক্ট তো একটা আছে যে তুমি এটা করতে পারবা না, তারপরেও যারা এটার সাথে করছে কোনোভাবে ইনডাইরেক্টলি বা অন্য দিক দিয়ে, তাদের উপরে আবার স্যাংশন দিচ্ছে। চাইনিজ কয়েকটা কোম্পানির উপরে এটা দিয়েছে, আবার চায়না আবার পাল্টা তার উপরে স্যাংশন দিয়েছে। তো এইভাবে মানে আষ্টে পেটে বেঁধে, মানে অক্টোপাসও বোধহয় হার মানবে যেভাবে তারা ধরার চেষ্টা করেছে। তো সব মিলে ইরানকে, এই ইরানের এখন যে অবস্থাটা, যে ইরান থেকে তাদের বের হতে হবে, এবং বের হতে হলে তাদের সামরিক সক্ষমতা বা এই প্রতিরোধ যুদ্ধ তাদের চালায় যেতে হবে, এর কোনো বিকল্প নাই। এখন আমেরিকার একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা হচ্ছে মানে ঝাঁপিয়ে পড়ে, অনেক অর্থ ব্যয় হয়, অনেক লোক মারা যায়, তাদেরও মারা যায়, আবার যে দেশে আক্রমণ করছে সেখানেও মারা যায়, কিন্তু তারপর আবার হঠাৎ করে থুক্কু বলে সেখান থেকে ব্যাক আউট করে। এটা কিন্তু এটা হয়েছে। হ্যাঁ, এই থুক্কু বলার কালচারটা আপনি 1975 সালে ভিয়েতনাম থেকে থুক্কু বলছে, তারপরে আফগানিস্তান থেকে 20 বছর যুদ্ধ করবার থুক্কু বলছে, ইরাকে আক্রমণ করেছে 2003 সালে। সেখান থেকে যখন পরিস্থিতি মানে এরা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে, তখন তারা আবার উইথড্র করছে। এখন ইরানের স্ট্র্যাটেজিটা ওইটা, যে যেহেতু আমেরিকা 1 নম্বর
সমরশক্তিতে এবং অর্থনৈতিক শক্তিতে, প্লাস হচ্ছে আন্তর্জাতিক যে সমস্ত সংস্থাগুলোতে আছে সেইগুলোতে তাদের ব্যাপক প্রভাব আছে। এবং পশ্চিমা বিশ্ব প্লাস জাপান তো পূর্বে, কিন্তু তারা পশ্চিমে, অস্ট্রেলিয়া তারা পূর্বে, কিন্তু ওই 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 বলয় ধরা হয়। সো এই সব মিলায় তাদেরকে মোকাবেলা করার জন্যে যে এখন সরাসরি যুদ্ধে আমেরিকাকে হারানো ইরানের পক্ষে সম্ভব না। সো তারা কি উপায় গেছে যে মানে যুদ্ধটাকে চালায় যায় এমনভাবে যাতে করে ওরা যেন এই যুদ্ধের জন্যে যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতি আর যাতে না হয় সেটার থেকে বেরিয়ে এসে তাহলে একটা অন্য পথ করবে। এবং এটা ইরানের জন্যে খুব ভালো ফল দিচ্ছে। এবং এই জায়গায় একটা ছোট্ট তথ্য আমার মনে হয় এটা খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে এই যে আপনার যুদ্ধ মানে আপনি প্রথম 40 দিনের ইয়ে করছে, তারপরে যে তারা একটু পজ দিয়েছে, এই আলোচনার আড়ালে তারা নিজেদেরকে আর একটু বিন্যস্ত করেছে। এক্স্যাক্টলি, মানে বিন্যস্ত করার ক্ষেত্রে একটা হচ্ছে সমর শক্তিকে একটা বিন্যাস করা, পর্যালোচনা করা যে ইরান তাদের কোন কোন দুর্বল জায়গা ধরে ফেলেছে, ইরানের দুর্বল জায়গা কোন জায়গায় আছে এবং এখন আমরা কীভাবে কী করবো, এবং এক্স্যাক্টলি সেইভাবে যাচ্ছে। এখানে একটা সম্পর্ক তথ্য আমি দিয়ে রাখি। ইরানি জাতির সংকল্পে বোঝার জন্যে ওই বন্দর আব্বাসের যে লিঙ্ক রোড, সেই লিঙ্ক রোডটা ওপর বোম্বিং করেছে এই কয়েকদিন আগে। আচ্ছা, রাইট। কিন্তু খুব তাড়াতাড়ি আবার রিপেয়ার করে ফেলেছে। চায়নার সাথে যে রেলওয়ে লিঙ্ক হয়েছে, সেই লিঙ্কের যে ব্রিজটা সেটাও তাড়াতাড়ি রিপেয়ার করে ফেলেছে। কল্পনাই করা যায় না যে ইরানিরা এই কাজগুলো এইভাবে করতে পারবে। এরকম মানে দক্ষতা, তারপর হচ্ছে আপনার যে জাতীয় সংকল্প কল্পনাতীত। আমার মনে হয় যে সমসাময়িক আধুনিক বিশ্বে কেউ এই ধরনের মানে ন্যাশনাল মানে রিজলভ বা জাতীয় সংকল্প এইভাবে প্রজেক্ট করতে পারেনি। অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকার করে আসলে আমার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন এবং বিশ্লেষণ করছেন। একটা ব্যাপার সেটা হচ্ছে মানুষের জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে এই যে আগ্রাসন ইরানে আমরা দেখছি, আমেরিকা কিংবা ইসরায়েলের যৌথভাবে আগ্রাসন হচ্ছে, যেই লক্ষ্যমাত্রা বা যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে আসলে তারা এই আগ্রাসনটা চালাচ্ছে, আপনার কি মনে হয় এই তাদের লক্ষ্যমাত্রা কি অর্জিত হচ্ছে নাকি তাদের হিসাব নিকাশে আসলে ভুল আছে? প্রথমত যে এই যুদ্ধটা শুরু হয়েছিল ফলস প্রিটেক্সটে, অর্থাৎ ভুল তথ্যের উপর ভিত্তি করে, ভুল বয়ানের উপরে যুদ্ধটা শুরু করা। এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, উনি এর আগে জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, এমনকি এই যে জো বাইডেন, এমনকি ট্রাম্পের প্রথম শাসন আমলেও, প্রথম টার্মেও তাদেরকে যুদ্ধে আনতে পারে নাই। কিন্তু এবার বলছে যে ইরান খুব দুর্বল, মানে নাড়া দিলেই পড়ে যাবে। এখন দেখা গেল যে নাড়া দিলে তো পড়ে না, নাড়া দিলে আরও শক্ত হচ্ছে। সুতরাং এইরকম একটা মানে পরিস্থিতি হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যুদ্ধের যৌক্তিকতা খুব গুরুত্বপূর্ণ। তারা গোল পোস্ট শিফট করছে, এই এক এক সময় এক এক লোকের কথা বলেছে। তো সেটা অনেক বর্ণনার ব্যাপার, আপনার সময়ের সীমাবদ্ধতার কারণে এটা বলা যাবে না। তো এইটা যখন হয় তখন আপনার এই যুদ্ধের ক্ষেত্রে যেটা সবচেয়ে আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে আমেরিকার জনমত কিন্তু এই যুদ্ধের পক্ষে সায় দিচ্ছে না। এবং যুদ্ধ বন্ধ করার জন্যে আপনার সিনেটে মানে এবং ইয়েতে দুইটাতেই তারা যে যাতে করে নতুন করে যুদ্ধে না জড়ায়, সেই জন্য তারা রেজলিউশন নিয়ে আসছে। তো এত জনমত জরিপে ট্রাম্প সাহেবের মানে প্রেসিডেন্ট ট্রাম্পের মানে খুব এত কম জনপ্রিয়তা আর কোনো প্রেসিডেন্টের হয়নি ইতিপূর্বে। তারপর হচ্ছে যে এই যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরতে পারেনি। আর এখন শুরু হয়েছে আপনার ওই যে ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম। এবং এই যে ইরান যুদ্ধের যে জিনিসটা সামনে খুব একটা বেশি আসছে না, আমরা শুধু তেলের কথা বলছি, ওখান থেকে যে আপনার এই যে সার,
ন্যাচারাল কেমিক্যাল যে ফার্টিলাইজার সেইটা যদি না যায়, তার 45% আমেরিকান চাষিরা ব্যবহার করে। গত পরশুদিন একজন আমেরিকান কমেন্টেটরের আমি কথা শুনছিলাম, উনি বলছিলেন যে এই যুদ্ধ যদি লম্বা হয়, দীর্ঘায়িত হয়, তাহলে পুরো পৃথিবী একটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যেতে পারে, কারণ ফসল উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন ফসল উৎপাদনের বিষয়টা এটা বোঝা যায় অনেক পরে, এটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না। যেমন গাড়িতে তেল না থাকলে তেল বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি চিন্তা করেন জমিতে আপনার পর্যাপ্ত পরিমাণ যদি সার দিলে তাহলে কি ফলনটা কম হবে, বা এটা বুঝতে একটু সময় লাগে। পানি না দিলে এটা ওই আপনার ধান বা গম ওটা মরতেও তো সময় লাগে। আর এটা আপনার গাড়িতে তেল না থাকলে গাড়ি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, সুতরাং আপনি অ্যালার্ম হয়ে গেলেন। সো এরকম বহুবিধ। এখন এই জায়গায় একটা ছোট্ট কথা আমি বলি, আমেরিকার এটাকে চোরাবালিতে পড়ে, যেটা আমেরিকা নিজের ইচ্ছে আসছে ইসরায়েলের প্ররোচনায়, এসে এখন এই চোরাবালিতে যেন আর উঠতে না পারে সেই জন্যে ব্যাপক প্রচেষ্টা আছে। একটা হচ্ছে ইরানের তরফ থেকে তার অস্তিত্বের যুদ্ধ, চীন কোনো যুদ্ধ না করে, একটা গুলি না ছুড়ে খুব ভালো অবস্থানে আছে। কি চীনের টেকনোলজি তারা ব্যবহার করছে, কি বেইডু স্যাটেলাইট সিস্টেম, এবং এটা আমেরিকান যেটা ওই জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম সেটা থেকে আরও বেশি অ্যাকুরেট। সুতরাং ইরান যে এখন আঘাত করছে, এটা একেবারে যে খাপে খাপ মর্জিনার বাপ, এই অবস্থা খুবই কার্যকরী হয়েছে। স্যার, এবার আসি একটু বর্তমানে যে যুদ্ধ চলছে বেশ কয়েকদিন থেকে, আপনি তো জানেনই, সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে একটু আলোচনা জানবো। আমরা দেখছি যে আমেরিকা যখন আবারও আগ্রাসন চালালো ইরানও কিন্তু সে পাল্টা প্রতিরোধ তৈরি করলো, এবং আমরা দেখেছি যে জর্ডানে ইরানের হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং প্রায় শতাধিক আহত হয়েছেন। কি অবস্থা, কি মনে হয় যে আসলে? আচ্ছা, এই যে আমি বলি, এটা যে আমেরিকানরা খুব অবাধ তথ্য প্রবাহের কথা বলে না? জি, কিন্তু তাদের যুদ্ধের ক্যাজুয়ালিটিগুলো সঠিক সংখ্যা তারা প্রচার করছে না। স্যার এই তথ্য পেন্টাগন থেকেই না, এটা পেন্টাগন থেকে বলছে ওই কয়েকজন, যে 3 জন মারা গেছে, একজন মহিলা সৈনিক তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার কথা আসছে। কিন্তু নিরপেক্ষ যে সমস্ত আমেরিকান বিশ্লেষক তারা বলছে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও বেশি। তো আমেরিকানদের একটা খুব ভালো গুণ আছে, তারা আপনাকে মারবে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের কেউ যেন না মরে, একজন মরলে হইচই শুরু হয়ে যায়। আর যেহেতু এটা আনপপুলার যুদ্ধ এবং অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটা রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, তারপর হচ্ছে আপনার অজনপ্রিয়তা, মানুষজন খাচ্ছে না। আর একটা যেটা হচ্ছে এখানে যে আমেরিকার যে সমস্ত ওই যে ইরানের কি টেকনিক, কি শুধু খুব সুন্দর কাজ করছে কিভাবে। প্রথমে তাদের কম প্রযুক্তির মিসাইলগুলো ছুড়ে আমেরিকার এবং ইসরায়েলের ওই ইয়েগুলো করছে। এই যে গালফ আর দেশগুলো আমেরিকার প্রতি বীতশ্রদ্ধ হচ্ছে কেন? কারণ তাদের থেকে যে ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেইগুলো কিন্তু তারা ইসরায়েলের জন্য ব্যবহার করছে। আচ্ছা, সর্বশেষ যেটা তথ্য হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং, আমি দর্শকদেরকে অনুরোধ করবো এটা মনে রাখার জন্য। আমেরিকান বিশ্লেষকরা বলছে যে এই যে আমেরিকান যে যত হাক ডাক যে এই প্যাট্রিয়ট অমুক অমুক, এই ডেভিড স্লিং, কত কিছু আছে, এগুলোতে হচ্ছে তারা 10% মাত্র ইন্টারসেপ্ট করতে পারে। এবং এখন ইরান এইগুলো ব্যবহার করছে হাইপারসোনিক মিসাইল, এবং হাইপারসোনিক মিসাইলের 2টা কম্পোনেন্ট, একটা হচ্ছে ওই মাল্টি ওয়ারহেড, যে একটা মারলে অনেকগুলো ওয়ারহেড বিভিন্ন জায়গায় ছড়াই যাচ্ছে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ দিতে পারছে না। আর এখন তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটাও কম হয়ে গেছে। এটা গেল একটা দিক। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে ইরান কী করছে, আস্তে আস্তে সবাইকে সরাই দিচ্ছে। এখন কুয়েতে ওটার ব্যবহার উপযোগী না, বাহরাইনে এটা ব্যবহারের উপযোগী না, তাহলে এখন জর্ডান মোটামুটি এখন ধরে ফেলছে। এখন আমেরিকান অনেকগুলো তাদের লজিস্টিক যে জিনিসগুলো সেগুলো তারা ওই কুয়েতে ইসরায়েলে শিফট করছে। আর ইসরায়েল তো জায়গা খুব বেশি বড় না পুরো শিফট করা। এখন তাহলে যে
দেখেন আগে ছিল হচ্ছে বিভিন্ন দেশে বিস্তৃত ছিল, আর এখন হয়ে গেছে আপনার একটা জায়গায়। মানে ওয়ারফেয়ারে আপনার যদি অনেকগুলো টার্গেট থাকে তাহলে আপনার প্রচেষ্টাটা বিভাজিত হয়ে যায়। আর এখন মোটামুটি একটা ইরান একটা মোটামুটি মানে ওই এটা বলে ক্যানালাইজিং দি এনিমি, অর্থাৎ শত্রুকে একটা খাল এর মধ্যে নিয়ে আসো তারপরে তুমি গুলি করো। মোটামুটি ইরান এই পর্যায়ে গেছে। এখন এটা থেকে আপনি বুঝতে পারছেন যে ইরান যুদ্ধে হারেনি এবং বলা হচ্ছে ইরান যুদ্ধে জিতে গেছে। এখন আমেরিকা মোটেই স্বীকার করছে না। এখন আমেরিকান প্রেসিডেন্টের এখন একমাত্র উদ্দেশ্য হচ্ছে অফ র্যাম্প, অর্থাৎ এটার থেকে বের হয়ে আসা। বের আসার কোন কোনো প্রক্রিয়াতে আসলে আসবে আগে সেটা মোটেই করতে পারছে না, কারণ সব কার্ড খেলা শেষ। শুধুমাত্র এখন পারমাণবিক বোমার ব্যবহার ছাড়া আর তার কোনো মানে কোনো আর কোনো কিছু বাকি রাখে নাই। স্যার এবার একটু আসলে একটা বিষয় জানতে চাই, এটা আমরা প্রত্যাশা করি না, কিন্তু কেউ কেউ বলেন যে শেষ পর্যন্ত, কারণ আপনি তো শুরুতেই বলছিলেন যে আসলে সমশক্তিতে সব দিক থেকে আসলে আমেরিকা অনেক এগিয়ে আছে, নিঃসন্দেহে বলাই যায়। আল্লাহ না করুক শেষ পর্যন্ত যদি কোনো কারণে ইরানকে তারা পরাস্ত করতে পারে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে তাবৎ যে মুসলিম বিশ্বের মানুষজন কি চাপে পড়বে না? আমি প্রথমত যে সবচেয়ে মানে বাস্তব হচ্ছে যে মুসলিম বিশ্বের কোনো ঐক্য নাই। ইরান মার খাচ্ছে কিন্তু কিন্তু মুসলিম দেশগুলো থেকে সেটা আসছে। ও একটা কথা এর অতি গুরুত্বপূর্ণ বলা হয় নাই, মানে পৃথিবীতে যতগুলো ওয়াটারওয়ে চোক পয়েন্ট আছে ন্যাচারাল যেগুলো আছে, আমাদের সুইস ক্যানেল কিন্তু ক্যানেল, তো বসপরাস প্রণালী যেটা সেটা হচ্ছে তুরস্কের ওখানে আছে। তো এখানে ইরানের ওরা এখন বলা হচ্ছে যে ইরানের অ্যাটমিক বোমা দরকার নেই, কারণ একে হচ্ছে এই যে হরমুজ প্রণালী, আরটা তার সাথে যোগ হয়েছে বাব আল মানদেব। এখন এই দুইটা প্রণালী দিয়ে প্রায় 35% আপনার এই যে জ্বালানি তেল ট্রান্সপোর্টেশন হয়। সৌদি আরব এখানে বেকায়দায় পড়ছে। কীভাবে? কারণ তারা ওই ইস্ট ওয়েস্ট পাইপের মাধ্যমে তাদের তেলটাকে এই রেড সিতে এনে ওখান থেকে তারা মানে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছিল, এখন সেটা বন্ধ করে দিচ্ছে হুতিরা। কারণ কী হলো, পুরো ওয়ার্ল্ডের মানে আপনার তেল সরবরাহের একটা বিরাট 35%টা আপনার চোখট হয়ে গেছে। এখন এইটার ধকল কিভাবে পৃথিবী নেবে, তার ফলে আমেরিকানরা প্রচুর চাপে আছে। কিন্তু অনেকে আছে না যে হেরে যাচ্ছে কিন্তু বহু বলতে পারছে না এবং মুখ রক্ষা করার মতো কোনো উপায় পাচ্ছে না। স্যার আপনার কথা সূত্র ধরেই বলি যে 40 দিনের যে যুদ্ধটা হলো, আপনি বলছিলেন যে আমরা দেখলাম যে আসলে এই 40 দিনের যুদ্ধে এই হরমুজ প্রণালীটাই ইরানের জন্য যে সবচেয়েতে বড় অস্ত্র হয়ে উঠলো, এবং বলা চলে যে আসলে সেই হরমুজকে একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য বিশ্বব্যাপী যে সংকটটা তৈরি হলো, সে কারণে আসলে আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প তড়িঘড়ি করে আসলে একটা নাটক করলো পাকিস্তানের মধ্যস্থতায়। আপনার কাছে কি মনে হয় যে এবারেও কিন্তু আমরা জানি যে হরমুজ প্রণালীটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তো আপনার কাছে কি মনে হয় যে এবারেও কি এই বড় অস্ত্র ইরানের এখন এই হরমুজ প্রণালীটা, এর মাধ্যমে কি আবারও কি সেই শান্তি চুক্তির ব্যাপারে আমেরিকা বসতে পারে? কি মনে হয়? ঘটনা অতি দ্রুত পরিবর্তনশীল। তো এই হরমুজ প্রণালী আর প্লাস হুতিদের মাধ্যমে, ইয়েমেনের হুতিদের মাধ্যমে সৌদি আরব বাব আল মানদেব, এটা মনে রাখতে হবে। কিন্তু এখন যৌথভাবে কিন্তু এটা তারা করছে গ্রহণ করলে। সো আপনি 35% এই যে তেল সরবরাহ যদি বিঘ্ন হয় তাহলে পৃথিবীর অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? এবং এখন বলা হচ্ছে যে এই যে গতকালের পরে 20% মতো আপনার বেড়ে গেছে, বুঝছেন, তেলের দাম। এখন এটা যদি বলো যে $200 উপরে আপনার তেলের দাম চলে যেতে পারে যদি এই ধরনের অচল অবস্থা চলতে থাকে, তাহলে চিন্তা করে দেখেন যে পৃথিবীর অর্থনীতি কোথায় যাবে। এটা কিন্তু আমেরিকানরা সেটা বুঝে, কিন্তু ওই যে আমি যে ভুল করেছি সেটা আমি বলি নাই, এবং আমেরিকায় কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে তারা ভুল করেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যারা একটু প্রতাপশালী লোক তারা তাদের ভিতরে থুক্কু বলার কালচার নেই, ভুল স্বীকার করে না, একটু ইনিয়ে বিনিয়ে মানে আমি অপমানিত হচ্ছে কিন্তু আমি বলতে পারছি না যে অপমানিত হচ্ছে, আমি থুক্কু বলছি, আমি ভুল স্বীকার করছি না। তো
এখন এই অবস্থা থেকে মনে করেন পাকিস্তানের মাধ্যমে পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল এবং এখনও করছে। তো তারা চেষ্টা করছে এবং আমি সর্বশেষ যেটা খবর পেলাম যে তারা আমেরিকা এখন চাচ্ছে যে কিছু একটা করার জন্যে, কিন্তু ইরান বলছে যে আমরা কার সাথে কি নেগোশিয়েট করব। কারণ তারা তো নেগোশিয়েটের টেবিলে আসে আবার হচ্ছে। রাইট। সুতরাং এই বিশ্বাসযোগ্যতার সংকটটা এখন বড় সংকট হয়ে গেছে। আমি আবার বলছি যে আমেরিকার এই বিশ্বাসযোগ্যতার সংকটই বড় সংকট হয়ে গেছে এই আপনার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা এই পরিস্থিতিকে উত্তরণের জন্য। স্যার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই হয়তো অনেক দর্শক এই বিষয়টা নিয়ে জানেন না, আপনি নিশ্চয়ই হয়তো বা জানতে পারেন কারণ আপনি বিষয়টা নিয়ে গবেষণা করেন। সেটি হলো এই যে চলমান যুদ্ধ, আবারও বেশ কয়েকদিন থেকে যুদ্ধটা চলছে। কোনো মাধ্যমে খবর বেরিয়েছে যুদ্ধের মধ্যেই নাকি আমেরিকা এবং ইরানের মধ্যে গোপনে একটা কূটনৈতিক যোগাযোগ বা একটা কূটনৈতিক টেবিলে আলোচনা চলছে। বিষয়টা যদি একটু আপনি ক্লিয়ার করতে। আপনাকে অনেক ধন্যবাদ। এই কথাটা সত্যতাটা আসলে আচ্ছা, আমি বলছি আপনাকে, আমি কিছু কথা বলেছি অলরেডি। প্রস্তাব আসছে, ইরানও চায় যুদ্ধ বন্ধ হোক, কিন্তু ইরান বলছে যে আমরা কিভাবে কার সাথে নেগোশিয়েট করবো, কারণ তো বিশ্বাসযোগ্যতা নাই। তো যেমন এখানে আপনার মনে আছে যে পাকিস্তানের মধ্যস্থতায় এই যে সুইজারল্যান্ডে যে আপনার মিটিংটা হলো, যেটার মাধ্যমে এটা ওই দুই পক্ষ বসলো, সেখানে তো ওখানে ইরানের প্রতিনিধিদেরকে মারার জন্য তো ইসরায়েলি গোয়েন্দা পরিকল্পনা করছিল, কিন্তু সেই পরিকল্পনাটা এটা পাকিস্তানি ইন্টেলিজেন্স এটা ইন্টারসেপ্ট করে এবং সেটা সবাইকে জানায় দেয় এবং তার ফলে ওটা হয়নি। তো আপনি দেখেন নেগোসিয়েশন টেবিলে আপনি ডাকছেন, এটা সমঝোতা করবেন, কিন্তু সেই জায়গায় আপনি তাকে মারার পরিকল্পনা করছেন। তো এই যে ইরানের এখন যৌক্তিক দাবি যে আমি কার সাথে করব, এই জন্যে আমেরিকা যতটা আগ্রহী এই ইরান অত বেশি আগ্রহ নাই, কারণ আমেরিকার হাতে আর তেমন কোনো কার্ড নাই একমাত্র পারমাণবিক অস্ত্র নিক্ষেপ ছাড়া। আপনি খুবই চমৎকার করে বিষয়টা বুঝিয়ে বললেন। স্যার আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে একটু জানতে চাই যে এই বৈশ্বিক যে সংকট তৈরি হয়েছিল এবং দেখা যাচ্ছে যে সামনের দিকে আরও এই সংকটটা তীব্রতর হতে পারে, যেহেতু আপনি তো বললেনই যে হরমুজ প্রণালী দিয়ে তো আসলে পৃথিবীর সিংহভাগ তেল পরিবহন হয়, সেক্ষেত্রে সেই প্রণালী দিয়ে বাংলাদেশের তেলও কিন্তু আসে। আমরা এর আগে দেখেছি বাংলাদেশে একটা তেলের সংকট তৈরি হয়েছিল, যদিও সেটা সমাধান হয়েছে। দীর্ঘমেয়াদী এই মধ্যপ্রাচ্যের সংকটের ফলে বাংলাদেশ আসলে কীভাবে সাফার করতে পারে, বা এই সংকট থেকে বাংলাদেশের আসলে কী শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। হরমুজ প্রণালী দিয়ে 20% তেল যায়, জ্বালানি তেল, আর হচ্ছে বাবুলাল মানদের দিয়ে আরও 12% মতো যায়, তো রাফলি 35% যায়। এবং বাংলাদেশ এই বৈশ্বিক সংকটের, আমরা যেহেতু বিশ্বে আমাদের নিজস্ব তেল নাই, তো বাংলাদেশ একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, তেলের দাম বেড়ে যাবে এবং তেলের দাম বেড়ে গেলে সব জিনিসের দাম বেড়ে যাবে, এটা কোনো সন্দেহ নাই। এখন বাংলাদেশে আমাদের, আপনি জানেন পাকিস্তানে একটা বিপ্লব হয়ে গেছে, সেটা হচ্ছে সোলার বিপ্লব, নবায়নযোগ্য শক্তি, রাইট। তা আমাদের এরকম আগামীতেও হয়তো এরকম চ্যালেঞ্জ আসবে বিভিন্ন কারণে। তো এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার তার বেশি করার কিছু নেই, কারণ কিছু জিনিস যখন ঝড় আসলে আপনাকে ঝড়ের মধ্যে পড়তে পারেন, ঝড় থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন, কতটুকু বাঁচানো যায়, মানে কত কম ক্ষতি মানে স্বীকার করে আমি আমার নিজেকে রক্ষা করব, সেই ব্যবস্থা নিতে হবে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন সেজন্য। আপনাকে অনেক মোবারকবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুধু একটা কথা বলি, ইরানি জাতি অত্যন্ত সংকল্পবদ্ধ জাতি, ওরা ভাঙবে তবু মস্কাবে না, এবং এটার উপরেই তাদের ডক্ট্রিন বা তাদের এই যে পরিকল্পনা। আমি কৃতজ্ঞ আমাকে ডাকার জন্য, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজ শেষ করছি আমাদের আলোচনা। আমরা পরবর্তীতে অন্য কোনো অতিথির সাথে এই যুদ্ধে পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রিয় দর্শক, চুক্তি আর যুদ্ধবিরতির
খোলস ভেঙে মধ্যপ্রাচ্যের আকাশ আবার যুদ্ধের মেঘে ঢাকা পড়েছে। পরাশক্তিগুলোর এই আগ্রাসন আর ইরানের পাল্টা জবাব বিশ্বকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করে জানাতে পারেন আমাদের। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।